আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমির হামজা, আমার বাড়ি টাঙ্গাইল। 18তম নিবন্ধনে অ্যাসিস্ট্যান্ট মৌলভী মাদ্রাসা অ্যারাবিকের পক্ষ থেকে আমি বৈষম্যের শিকার হয়েছি। আমি অতীতের লম্বা কথা বলবো না। আপনারা অনেকে অবগত আছেন, 31শে অগাস্ট আমরা সর্বপ্রথম রোজ রবিবার অনশন শুরু করি এবং বিগত 15, 16 অথবা 17 তারিখে আমাদের রেহানা পারভিন ম্যাডাম আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমাদেরকে উনি 25 থেকে 28 তারিখের মধ্যে আমাদেরকে সনদ প্রদান করবেন এবং চাকরির ব্যবস্থা করবেন। এক পর্যায়ে ম্যাডামের আমরা যখন শরণাপন্ন হই, উনি আমাদেরকে প্রায় 20-30 মিনিট সময় প্রদান করেছিলেন এবং একের পর এক আমাদেরকে প্রশ্ন করেছিলেন। সেগুলো আমরা সূক্ষ্মভাবে উত্তর প্রদান করেছিলাম এবং লিখিত প্রমাণও তার কাছে আমরা দিয়েছি পেজ আকারে। অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমাদের প্রতি প্রহসন করা হয়েছে, বৈষম্য করা হয়েছে, সেই প্রমাণগুলো আমরা তুলে ধরার পরে উনি আমাদেরকে বলেছিলেন, তোমরা অনশন ভেঙে ফেলো। আমি রেহানা পারভিন যদি তোমাদের জন্য কিছু করতে না পারি, তাহলে তোমরা আবার পুনরায় অনশনে বসে যাবে। আমরা প্রায় একটি সপ্তাহ অতিবাহিত করার পরে বা দীর্ঘদিন অতিবাহিত করার পরে আবার পুনরায় গত শুক্রবার একটা ঘোষণাপত্রের মাধ্যমে আমরা আবার অনশনে বসে যাই। আপনারা অনেকে অবগত আছেন, আমরা 31শে অগাস্ট অনশনে বসার পরে 16, 17 তারিখ বা 18 তারিখ পূর্ব পর্যন্ত সেপ্টেম্বরের মাসের অনেকেই একাধিকবার হাসপাতালে গিয়েছে না খেয়ে থেকে। অর্থাৎ মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছে ওনারা। অপমানের সেই মৃত্যু চেয়েও এই অপমানের সেই মৃত্যুর দিকে তারা প্রাধান্য দিয়ে না খেয়ে থেকে তারা একের পর এক অনশন করেছেন। পুনরায় এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর আমরা আবার অনশনে বসেছি। আমরা আমাদের অনেক মা বোনেরা এবং ভাই বোনেরা কষ্ট করতেছে। অর্থাৎ আজকেও আমাদেরকে রেহানা পারভিন ম্যাডাম অর্থাৎ গত 28 তারিখ আমাদেরকে বলেন যে আমি তোমাদেরকে 12 তারিখে সময় প্রদান করতে পারবো। আজকে আমাদেরকে সময় প্রদান করার কথা ছিল এবং আমাদের ব্যাপারে পজিটিভলি একটা ব্যবস্থা করার কথা ছিল। কারণ আমরা যদি বলি যে আমাদের আন্দোলন এবং অনশন মিলে কতদিন, অর্থাৎ 4 মাসের মাত্র 3 দিন বাকি। আগামী 15 তারিখে অর্থাৎ গত 15 জুন থেকে আজ পর্যন্ত আমরা মাঠে আছি। আগামী 15 অক্টোবর আমাদের 4 মাস পূর্তি হবে। আমরা আছি। আমরা রাজপথে কোনো রকমের আক্রমণাত্মক জ্বালাও কোনো কিছু করিনি। সচিবালয় সহ শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসির সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যানের একাধিকবার আমরা শরণাপন্ন হয়েছি। চ্যানেল মিডিয়া এবং আমলা সহ সচিব মহোদয় যারা আছেন, রাষ্ট্রের কর্ণধার, প্রত্যেকের কাছে আয়নার মতো পরিষ্কার আমাদের উপর জুলুম করা হয়েছে, আমাদের উপর প্রহসন করা হয়েছে। কারণ ইতিপূর্বের 13 থেকে দিয়ে 17তম নিবন্ধন পর্যন্ত আমাদেরকে 97% পাস দেখানো হয়েছিল। সেই সাথে ওনারা কালো চক্রে পড়ে 60,000 জাল সনদ প্রদান করেছিলেন। আমাদের 18তম নিবন্ধনের জন্য আরো দুঃখের বিষয় হলো এই, ওনারা 17তম নিবন্ধন পর্যন্ত 97% পাস দেখাইলেও এই নিবন্ধনে ওনারা 72% পাস দেখিয়েছেন। আমাদের ডক্টর ইউনূস স্যার ইন্টেরিয়র গভর্নমেন্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদেরকে অন্যান্য নিবন্ধনের তুলনায় এই বছর আরো 20% বেশি টেকানোর কথা ছিল, অথচ ওনারা 97 থেকে 72-এ নামিয়েছেন। শুধু তাই না, এই বছর ওনারা আমরা যখন 16 জুন ওনাদের শরণাপন্ন হয়েছিলাম, বলেছিলেন পুনর্নিরীক্ষণ সম্ভব না, মেধার অভাব আছে, মেধা শূন্য এবং শূন্য পদ নাই। এই শূন্য পদ নাই, মেধা শূন্য, পুনর্নিরীক্ষণ করা সম্ভব না। এর তিনটির ফুটদার জবাব আপনাদেরকে আমি দিচ্ছি। প্রথম বলবো পুনর্নিরীক্ষণ সম্ভব না,
4 জুন রেজাল্ট প্রদান করার পরে আবার 23 জুন ওনারা 113 জনের রেজাল্ট প্রদান করেন। এটা কি পুনর্নিরীক্ষণ নয়? এটা পুনর্নিরীক্ষণ। ওনারা কালক্ষেপণ করেছেন। ওনারা বলেছেন আমাদের ওনারা বলেছেন আমাদের মেধা নাই। আলহামদুলিল্লাহ আমরা 18তম নিবন্ধনে 19 লাখ প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষা দেই। আমরা 4 লক্ষ টিকি। সেইখান থেকে আমরা রিটেন পরীক্ষা দিয়ে আমরা 83,000 টিকি। অতীব দুঃখের বিষয় হলো এই, আমাদের সিলেবাস নতুন করা হয়। পুরাতন সিলেবাসেই আমরা পড়তেছিলাম। পরীক্ষার 1 মাস আগে আমাদেরকে সিলেবাস নতুন করা হয়। আমরা সেই নতুন সিলেবাসের পরীক্ষা দেই। সেই সাথে আগে ছিল অথবা মার্ক, অর্থাৎ 10টা থেকে 5টা, 5টা থেকে 3টা, অর্থাৎ কিছু প্রশ্ন বাদ দিয়ে অ্যান্সার করতে হতো। আমরা পরীক্ষার 8 দিন আগে কেউ কেউ জানতে পারি যে আমাদেরকে হুবহু শতভাগ প্রশ্নের অ্যান্সার করতে হবে, তাছাড়া 100% প্রশ্নের অ্যান্সার হবে না। আমরা পরীক্ষার হলে গিয়ে দেখি আমরা যদি প্রশ্ন বাদ দিয়ে অ্যান্সার করি তাহলে অ্যান্সার হয় না, 100% অ্যান্সার হয় না। তাহলে 1 মাস আগে আমাদের নতুন সিলেবাস প্রদান করা হয় এবং পরীক্ষার হলে গিয়ে আমরা দেখি ইতিপূর্বের কোনো অথবা আমাদের কোনো সুযোগ নাই, অর্থাৎ 100% প্রশ্নের অ্যান্সার করলে আমাদের 100% অ্যান্সার হয়। উনি যে আমাদেরকে বললেন ন্যূনতম মেধা নেই, এই কথা যে উনি বললেন হুবহু প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করতে হয়। এবং শুধু তাই না, যদি আমাদের মেধা নাই থাকতো তাহলে 1 মাস আগে নতুন সিলেবাস এবং পরীক্ষার হলে গিয়ে দেই অথবা কোনো প্রশ্ন নাই, হুবহু সকল প্রশ্নের অ্যান্সার আমরা করে উত্তীর্ণ হয়েছি। শুধু তাই নয়, আমরা ভাইভাতে ভালো করেছি। আমরা যে প্রত্যেকটা ভাই বোন ভাইভাতে অত্যন্ত ভালো করেছে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি যে উনি বলছেন পুনর্নিরীক্ষণ সম্ভব না, মেধা নাই। আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলি ভৌত দুইটা উদাহরণ দিব আপনাদের। ভৌত বিজ্ঞানে এখন পর্যন্ত 9,000 সিট, 5,000 টিক ছিল, 1500 বাদ দিয়ে 3500 টিকাইছে ওনারা। এবং আমার অ্যাসিস্ট্যান্ট মৌলবীতে 10,000 সিট ছিল, আমরা টিকেছিলাম 5,400 সামথিং। ওনারা 1500 বাদ দিয়ে 3900 মতো টিকাইছে। অতীব দুঃখের বিষয় হলো এই, শুধু 40 মার্কের ভিত্তিতে অগণিত অসংখ্য প্রত্যেকটা সাবজেক্টের ভাই বোনদের 40 মার্কের ভিত্তিতে চাকরি প্রদান করা হয়েছে। যদি তাহলে যদি যে ভাইবার কোনো মার্ক যোগ হয় না, যদি ভাইবাতে কোনো মার্ক যোগ হতো তাহলে 40-এর সাথে 1 যোগ হতো, 1 যোগ হতো, অর্থাৎ ভাইবাতে কোনো মার্ক যোগ হয় না। যে ভাইবাতে মার্ক যোগ হয় না সেই ভাইবাতে ওনারা কিভাবে কালক্ষেপণের মাধ্যমে আমাদেরকে বাদ দিলেন? আমাদেরকে অসংখ্য অগণিত অসংখ্য ভাই বোনদের 40 মার্কের ভিত্তিতে চাকরি প্রদান করেছে। আমার সেই 40 মার্ক কোথায়? আমার সেই 80 মার্ক কোথায়? 56 মার্ক কোথায়? ওনারা বলছেন ন্যূনতম মেধা নেই। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলবো, ভাইবা বোর্ডে আমরা ওনারা 6টা প্রশ্ন করে আলহামদুলিল্লাহ আমি 5.5টা প্রশ্নের উত্তর দিই, অথচ এই ভাইবাতে একটা মার্ক যোগ হয় না, যেই ভাইতে ভাইবা মার্ক যোগ না। অর্থাৎ দাখিল, আলেম, অনার্স মাস্টার্স এর মধ্যে এই এনটিআরসি শুধু সনদ প্রদান করে। কি প্রদান করে? শুধু সনদ। মাউসে আমাদেরকে চাকরি দেয়। ওনার ওনার সনদ আটকানোর কোনো অধিকার নাই। মফিজুল ইসলাম চেয়ারম্যান সাহেব চলে যাওয়ার পরে 6 তারিখে আমিনুল ইসলাম স্যার আমাদেরকে বলেন আন্দোলন থামান, যতক্ষণ পর্যন্ত আমি পুনর্নিরীক্ষণ না করব ততক্ষণ পর্যন্ত আমি 19টা এই সুপারিশের 6ষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট আমি সাইন করব না। অথচ কাল ক্ষেপণ করে উনি 19 তারিখে এই কাগজে সাইন করেন এবং সুপারিশের রেজাল্টটা প্রদান করে দেন। উনি কি আমাদের কথা রেখেছেন? উনি আমাদের কথা রাখেন নাই। উনি আমাদের কথা রাখেন নাই। আমরা সচিবালয়, প্রেস ক্লাব, বিভিন্ন শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় গিয়েছি। সাংবাদিক বাইরে অগণিত সংখ্যক পেপার কাটিং আছে, আপনারা দেখতে পাবেন। সেখানে কি হয়েছে? সবাই এক বাক্যে বলেছে আপনাদের প্রতি প্রহসন জুলুম করা হয়েছে। ওনারা বলেন শূন্য পদ নাই। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি আমাদের শূন্য পদ ছিল ঘোষিত যেটা 1,08,322টা, আর গোপন সূত্রে অর্থাৎ যে চাহিদাগুলো শিক্ষা প্রতিষ্ঠান দেয় নাই সেই চাহিদার ভিত্তিতে 2 লক্ষের উপরে সিট আছে। তাহলে যেখানে 83,000 টিকলাম, যে ভাইভাতে ফেলের কোনো নিয়ম নাই, যে ভাইভাতে সনদ প্রদান করবে সেই ভাবেতে ওনারা কাল কেমন করেছেন। সাংবাদিক ভাইদের প্রশ্ন থাকতে পারে কেন এই বৈষম্য করলেন? অর্থাৎ আপনারা জানেন মেধার অবমূল্যায়ন করে বৈষম্য করে ফেসিস্ট সরকার দূরে চলে গেছে। অর্থাৎ ওই সরকারের যাতে প্রশংসা করে আমাদের এই ইউনূস স্যার এবং ইন্টেরিয়ান গভর্নমেন্টকে আবার পুনরায় বিতর্কিত করার জন্য। অর্থাৎ কিছু লিগ গেছে গা, বাচ্চা লিগ আছে, কিছু দোসর আছে। এই দোসররা ইউনূস স্যারকে বিতর্কিত করার জন্য ওনারা ভালো করে জানে যে
ছাত্রদের খেপানো গেলে, বৈষম্য করা গেলে, হাসিনাকে যেমন এই দেশ থেকে তাড়াইছে ইউনূস সরকার স্যার এবং তার আহ, অধীনস্থ উপদেষ্টা যারা আছে, এদেরকে বৈষম্যের ভিত্তিতে ছাত্রদের খেপা এদেরকে তাড়ানো যাবে। অর্থাৎ একটা কাল ক্ষেপণ উদ্দেশ্য অসৎ উদ্দেশ্য থেকে সামনে করে রেখে আমাদের ৯৭ থেকে ৭২% এবং কোন কোন ভাইবা বোর্ডে ৩০ জনের মধ্যে ৩০ জন ফেল করানো হয়েছে। কয়জন? ৩০ জন। অথচ অগণিত অসংখ্য সিট। ঠিক একই সাবজেক্টে এক্সটার্নাল ভিন্ন হওয়ার কারণে, সচিব ভিন্ন হওয়ার কারণে ৩০ জন পাস করানো হয়েছে। এটা কি বৈষম্য নয়? এটা কি বৈষম্য নয়? জি, কিছু বলবেন? জি, এটা কি বৈষম্য নয়? সুতরাং আমরা দ্বিতীয়বার অনশনে বসেছি। ওনারা কাল ক্ষেপণ করেছে। আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই কেউ কথা রাখেনি, সেই কথাটা আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। মফিজুল সাহেব আমাদের কথা রাখেননি, আমিনুল ইসলাম সাহেব আমাদের কথা রাখেননি, আমাদের শিক্ষা উপদেষ্টা আমাদের কথা রাখেননি, রেহানা পারভিন এখন পর্যন্ত বাসুদ স্যার আমাদের কথা রাখেননি। শেষে বুঝতে পারলাম আমরা ভিখারিদের মতো কখনো প্রেস ক্লাব, কখনো সচিবালয়, কখনো শিক্ষা মন্ত্রণালয়, ভিখারিদের মতো অধিকারে বঞ্চিত মানুষ দাঁড়িয়ে থেকেছি। ওনারা ভিতরে কাল ক্ষেপণ করে রং বেরঙ্গের নাটক সাজিয়ে আমোদ প্রমোদে হেসেছে, আমাদের দিকে তারা ফিরেও তাকায়নি। সর্বশেষ যা জানতে পারলাম, কেউ কথা রাখে না। আজকে আজকে আমাদের ৪ মাস ৩ মাস ২৭ দিন যাবত, অর্থাৎ আগামী ১৫ তারিখে আমাদের হবে ৪ মাস। আমরা প্রতীক্ষায় আছি অধিকারের জন্য। আমরা ভিক্ষার জন্য আসিনি, আমরা করোনার জন্য আসিনি। ওনারা আমাদের প্রহসন করেছেন, ওনারা কাল ক্ষেপণ করেছেন। আমাদের অনতি বিলম্বে আমাদের সনদ প্রদান করতে হবে। আমরা সনদ চাই এবং সামনে বিশেষ গণবিজ্ঞপ্তির আগে আমাদের পরিপূর্ণ মার্ক সহ সনদ প্রদান করে আমাদেরকে চাকরির সুযোগ প্রদান করতে হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আবারও বলছি, আপনারা আমাদের প্রতি আর অবিচার করবেন না। যদি এখানে কোনো ভাই বোন মা বোনেরা না খেয়ে অনশনে মারা যায়, এই প্রহর কিন্তু, এই ব্যর্থতার প্রহর, ক্ষতির প্রহর আপনাদেরকে গুনতে হবে। আমরা কোনো কাল ক্ষেপণের সুযোগ দেব না, এই ক্ষতির প্রহর আমাদেরকে মন করতে হবে। সুতরাং আমরা চাই আপনারা আপনাদের সম্মানিত আসনে থাকেন, ওই চেয়ারে থাকেন, রাষ্ট্র পরিচালনা করেন। এই দেশের পক্ষে যে সমস্ত কুচক্রী মহল আছে, যাদেরকে সংস্কার করা দরকার তাদেরকে সংস্কার করুন। আমরা চেয়ার কাইরে নিতে আসিনি, আমরা আমার অধিকারের জন্য মাঠে এসেছি। আপনি কি বলতে চান এই শিশু বাচ্চা রফিক আজাদের মতো বলবো যে বাদ দে হারামজাদা, নয় মানচিত্র চিবিয়ে খাবো? রফিক আজাদ এই কথা বলছিলেন। অর্থাৎ আমরা আমাদের অধিকারের জন্য এসেছি, সনদের জন্য এসেছি, কারো ভিক্ষা কারো করুণার জন্য আসেনি। জি, জি, অনতি বিলম্বে আমাদেরকে সনদ প্রদান করুন, আমাদেরকে চাকরির ব্যবস্থা করেন এবং বিশেষ গণবিজ্ঞপ্তির আগে এবং চাকরির মাধ্যমে সনদের মাধ্যমে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রদান করুন। এর মাধ্যমে আমরা সফলতা অর্জন করতে চাই এবং আমাদের সম্মানকে অক্ষুণ্ণ রাখতে চাই। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।